নমস্কার, আমি অমরেশ চক্রবর্তী। আজ পড়ছি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে খণ্ড ৩। আমরা এই পর্যন্ত শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং শ্রী শিবরাম চক্রবর্তীর নানাবিধ গল্প আপনাদের কাছে প্রস্তুত করেছি। সেই সব গল্পের মধ্যে সবথেকে প্রশংসা পেয়েছে শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গড় হেকিমপুরের রাজবাড়ি গল্পটি। সেই গল্পের কমেন্টস পড়ে আমরা জানতে পারলাম যে আপনারা অদ্ভুতুরে সিরিজের গল্পগুলো শুনতে চান, তাই অদ্ভুতুরে নিয়ে আপনাদের সামনে আসা। অদ্ভুতুরে গল্পটি যেমনি মজার তেমনি সুদীর্ঘ, তাই এই গল্পটিকে আমাদের ছোট ছোট খণ্ডে ভাগ করে নিতে হয়েছে। এখনো পর্যন্ত এই গল্পে আমরা পরিচিত হয়েছি ভুবন রায় এবং তার বিশাল পরিবারের মজার নানান চরিত্রের সাথে। আমরা পরিচিত হয়েছি স্বয়ং 85 বছরের বৃদ্ধ ভুবন রায়ের সাথে, তার 101 বছরের মা হরমোহিনী দেবীর সাথে, হরমোহিনী দেবীর মুখরা ঝি মোক্ষদার সাথে, ভুবন রায়ের 4 ছেলের 2 ছেলে রামলাল এবং নন্দলালের সাথে, নন্দলালের ভৌত ক্লাবের নানান মজার সদস্যদের সাথে এবং আরও অনেক মজার চরিত্রদের সাথে আমাদের পরিচয় ঘটেছে। আজ শুরু হচ্ছে অদ্ভুতুরের 3য় খণ্ড, আরও অনেক নতুন মজার চরিত্রদের নিয়ে। সবাই জানে ভূতোর মাথায় যখন পরি ভর করে তখন একটা কিছু হবেই। ভূতো এ বাড়ির ছেলে নয়, এমনকি আত্মীয় পর্যন্ত নয়, তবু ভূতো এ বাড়ির একজন হয়ে গেছে। আগে তাকে দিয়ে বাড়িতে চাকর বাকরের মতো কাজ করানো হতো, তারপর তার খোলতাই মাথা আর নানান বাহাদুরি দেখে তাকে স্কুলে ভর্তি করা হয়। বাড়ির ছেলেদের সঙ্গে সেও পড়ে, বলতে গেলে সেই হলো সর্দার পোড়ো। তবে মুশকিল হলো মাঝে মাঝে তার মাথায় পরি ভর করে, কিন্তু পরি ভর করাটা কি তা ভূতও জানে না। তবে ভূতোর ভাষায় সেই যেবার দেশে খুব অকাল হলো তখন আমার বাবা একদিন আমাকে কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। সংসারে শুধু আমি আর বাবাই তো ছিলাম, মা কোন কালে মরে গেছে। তা বাবার কাঁধে করে যাচ্ছি তো যাচ্ছি, চারদিকে পোড়া মাঠ, ঘাস নেই, পাতা নেই, গাঁ গঞ্জ সব পুড়ে খাক, নদী নালা পুকুর কুয়ো টিপকল সব শুকনো, তেষ্টায় বাপ বেটার গলা কাঠ। তা সন্ধেবেলা আমরা একটা ভুতুরে বাড়িতে পৌঁছে গেলুম। বাবা বলল ওখানেই বাপ বেটায় রাত কাটাবো। বাবা গামছা পেতে আমাকে শুইয়ে দিয়ে বলল তুই একটু জিরো, আমি চিড়ে মুড়ি কিছু একটা জোগাড় করে আনছি। তা বাবা গেল আর আমিও শুয়ে ঘুমিয়ে পড়লাম। ধকল তো বড় কম যায়নি। তারপর হলো কি, হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখি কি, কোথায় সেই ভাঙা পুরনো বাড়ি আর কোথায় বা বাবা। আমি দেখলুম দিব্যি একটা ঘরের মধ্যে নরম বিছানায় আমি শুয়ে আছি। চারদিকে সব আমার বয়সী ছেলেমেয়ে, তবে সকলের পিঠেই একজোড়া করে ফিনফিনে পাখনা লাগানো। তারা বেশ উড়ছে, হাঁটছে, বসছে, কি সুন্দর সব চেহারা। আমি চোখ মেলতেই সবাই এসে আমাকে ঘিরে দাঁড়ালো। আমি তো ভয় পেয়ে কেঁদে কেটে একসা। তারা আমার চোখের জল মুছিয়ে দিল, অনেক খাবার দিল, শরবত দিল, খেলনা দিল। আমি যতবার বাবার কাছে যাওয়ার বায়না করি ততবারই তারা কেবল মুখ চাওয়াচাবি করে আর তাদের মুখগুলো ভারী করুণ হয়ে যায়। তারা তাড়াতাড়ি আমাকে আরও খেলনা দিল, মজার মজার সব গল্প বলল, গান গাইল, নাচল। আমি বাবার দুঃখ ভুলেই গেলাম। তাদের ভারী সুন্দর বাগান ছিল, সেখানে 12 মাস রামধনু ফুটে থাকতো আকাশে। সেখানে কখনো অন্ধকার হয় না, কারো কখনো অসুখ করে না, কেউ কখনো মরে না। সে ভারী মজার জায়গা। তারপর কি হলো, একদিন একটা কালো মতো রাগী পড়ি এসে বলল এসব কি হচ্ছে, পৃথিবীর একটা ছেলেকে তোমরা কেন রেখেছ, যাও ওকে রেখে এসো। ব্যাস, সেই দিন পরীরা আমার চোখে পালক বুলিয়ে ঘুম পাড়ালো। ঘুম যখন ভাঙল তখন দেখি একটা গাছতলায় শুয়ে আছি। সেখান থেকেই তো রামলাল জ্যাঠামশাই আমাকে নিয়ে এলেন বাড়িতে।
কিন্তু আমার মনে হয় পরীরা এখনো আমাকে ভালোবাসে। মাঝে মাঝে আমি হঠাৎ শুনতে পাই কারা যেন চুপি চুপি আড়াল থেকে আমাকে ডাকে, ভূতো, এই ভূতো, তোমার কি খিদে পেয়েছে, তোমার কি অসুখ করেছে? আমিও তখন তাদের কথার জবাব দিই। মাঝে মাঝে ঘুম থেকে উঠে দেখি আমার বালিশের পাশে একটা খেলনা পড়ে আছে, হয়তো কখনো হয়তো এক বাক্স সন্দেশ। অসুখ করলে কে যেন আমাকে এসে হাওয়া করে, মাথায় জলপট্টি দেয়। ভূতর পরীর গল্প সবাই জানে, কিন্তু সবাই বিশ্বাস করে না। ভূতকে মোটেই পছন্দ করে না ছোট দাদু। ছোট দাদু হলেন ভুবন রায়ের সেজ ভাই ত্রিভুবন রায়। তিনি বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার, অনেক মরা মানুষ বাঁচিয়েছেন বলে শোনা যায়। সেবার ফটিকবাবুর মায়ের সন্ন্যাস রোগ হলো। সন্ন্যাস রোগ। ত্রিভুবনবাবু গিয়ে নাড়ি ধরে বললেন, রাত কাটবে না, 4:13:19 মারা যাবেন। ভূত কাছেই ছিল, ফস করে বলে বসল, বললেই হলো, অ্যাকেসিস 1 ml দাও না, বুড়ি 100 বছর বাঁচবে। ত্রিভুবন ভূতকে ছাতা পেটা করতে উঠেছিলেন, কিন্তু ফটিকবাবু ভূতর পরীর গল্প বিশ্বাস করতেন। তিনি অ্যাকেসিস 1m এনে খাওয়ালেন। আর ফটিকবাবুর মা সকালবেলায় গা ঝাড়া দিয়ে উঠে চান টান করে ঠাকুর পুজোয় বসে গেলেন। কে বলবে যে তার শক্ত অসুখ হয়েছিল? এই ঘটনায় ত্রিভুবনবাবুর কিছু অখ্যাতি হলো। এরপর নরেনবাবুর বাবার হলো কলেরা। ত্রিভুবন ডাক পেয়ে দেখতে গেছেন, সঙ্গে ওষুধের বাক্স নিয়ে ভূত। ত্রিভুবন যে ওষুধটা দিতে গেলেন সেটা দেখে ভূত চোখ কপালে তুলে বলল, ও কি দিচ্ছ? ও খেলেই রোগীর চোখ উল্টে যাবে। ভূতকে পেল্লায় একটা ধমক দিয়ে ত্রিভুবন সেই ওষুধই দিলেন। আর সঙ্গে সঙ্গে নরেনবাবুর বাবা চোখ উল্টে গোঁ গোঁ করতে লাগলেন। যায় যায় অবস্থা। ভূত তাড়াতাড়ি বাক্স থেকে আরেকটা শিশি বের করে 2 ফোঁটা খাইয়ে দিল, আর রুগী ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। পরদিন থেকে একেবারে চাঙ্গা। সেই থেকে ভূতর ওপর ত্রিভুবন হাড়ে হাড়ে চটা। শুধু ত্রিভুবনই নন, ভূতর উপর চটা আরও অনেকেই, কিন্তু সে কথা পরে হবে। এবাড়ির ছেলেপুলেরা ভূতকে পেয়ে দারুণ খুশি। ভূত চমৎকার ঘুড়ি লাটাই বানাতে পারে, পাখির খাঁচা বানাতে পারে, গাছের মগডালে উঠে ফল পাকুড় পাড়তে পারে, চমৎকার গল্প বলতে পারে, বাঁশি বাজাতে পারে, আরও অনেক কিছু পারে। কিন্তু তার যেটা সবচেয়ে বড় গুণ তা হলো পরীদের সঙ্গে তার যোগাযোগ। মাঝে মাঝে যখন তার মাথায় পরী ভর করে তখন সে অদ্ভুত অদ্ভুত কথা বলে। তার চাউনিটা অন্যরকম হয়ে যায়, চেহারাটাও যেন পাল্টে যায় তখন। রায়বাড়ির একতলার কোণের দিকে পড়ার ঘর। সন্ধেবেলা সেখানে ছেলেমেয়েরা দল বেঁধে পড়তে বসে। অনাদি মাস্টার পড়াতে আসেন। দুর্দান্ত রাগী আর রাশভারী অনাদিবাবুকে শুধু ছাত্ররাই নয়, ছাত্রদের বাবারাও ভয় পান। আজ অনাদিবাবু কোথায় শ্রাদ্ধের নেমন্তন্ন খেতে গেছেন, সুতরাং আজ ছুটি। পড়ার ঘরে বসে মন্টু, গদাই, লালু, হৈমন্তী, কাজু, টিকলি, নিমাই সব কিছুক্ষণ গলা ছেড়ে পড়ার পরই ভূতকে চেপে ধরল। ভূতদা, একটা গল্প বলো। ভূত বই খাতা সরিয়ে রেখে একগাল হেসে বলল, গল্প শুনবে? কিন্তু দাঁড়াও, আমার মাথার মধ্যে কেমন যেন একটা ঝিমঝিম করছে। সবাই চেঁচিয়ে উঠল, পড়ি পড়ি। ভূত হাত তুলে সবাইকে চুপ করতে ইঙ্গিত করল, তারপর চোখ বুজে বসে রইল। হঠাৎ দেখা গেল ভূতর মুখটা কেমন যেন স্বপ্ন স্বপ্ন হয়ে যেতে লাগলো। এমনিতে ভূত দেখতে কালো আর রোগা, মুখখানা শুকনো আর লম্বা মতো, কিন্তু এখন তার মুখ দিয়ে যেন একটা আলোর আভা বেরোতে লাগলো। সে বিড়বিড় করে বলল, দাদামশাই ভূতের যন্ত্রটা তৈরি করে ভালো কাজ করেননি, অনেক ভোগাবে। লালু বলে উঠল, ভূতের যন্ত্র? আরে সেটা তো আমি নিজে চোখ রেখে দেখেছি, কিচ্ছু দেখা যায় না। ভূত মাথা নেড়ে বলল, এখনো দেখা যায় না বটে, কিন্তু একদিন দেখা যাবে, তখন বিপদ হবে, আর দুলাল সেনকে নিয়েও বিপদ হবে।
লালু ফের বলল, কিন্তু দুলাল সেন স্যার তো ভালো লোক। ভূতর মাথা নেড়ে বলল, ভালো বলেই তো বিপদ। সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। গদাই বলল, কিন্তু দুলাল সেন স্যার তো সেই কামার পাড়ায় থাকেন, তাকে নিয়ে আমাদের বিপদ কিসের? ভূত ফের মাথা নেড়ে বলল, মোটেই কামার পাড়ায় থাকেন না, তিনি দাদামশাইয়ের ল্যাবরেটরিতে থানা গেড়েছেন। ল্যাবরেটরিটা বাচ্চাদের কাছে একটা দারুণ কৌতূহলের জায়গা, যেখানে নানা রকম মজার কাণ্ড কারখানা হয় বলে তারা শুনেছে, কিন্তু তালা দেওয়া থাকে বলে তারা ঢুকতে পারে না। ভুবন রায়ের কঠিন নিষেধাজ্ঞা আছে, বাচ্চারা যেন খবরদার কেউ ওখানে না ঢোকে। সেখানে দুলাল সেন আছে শুনে বাচ্চারা ফের মুখ চাওয়াচাবি করল। হঠাৎ লালু লাফিয়ে উঠে বলল, চল তো দেখে আসি, দুলাল স্যার ভীষণ ভালো মানুষ, আমরা বললেই ঢুকতে দেবেন। এ কথায় সবাই হৈ হৈ করে উঠে পড়ল। ধ্যান ভেঙে গেলে ভূত বাচ্চাদের মতোই হয়ে যায়, তখন আর সে অদ্ভুত অদ্ভুত কথা ভাবেও না, বলেও না। বাচ্চাদের চিৎকার চেঁচামেচিতে ভূত চোখ চাইল, তার ধ্যানটা কেটে গেছে। বাচ্চারা বলল, ভূতদা তুমিও চলো। ভূত বলল, চলো। টিকলি সাবধান করে দিয়ে বলল, কিন্তু পা টিপে টিপে, দাদু টের পেলে আস্ত রাখবে না। সামনে ভূত, পিছনে সারবন্দি ছেলেমেয়েরা খুব সাবধানে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে অন্ধকার বাগানে নেমে পড়ল। সামনে ঝোপঝাড়, ঘাস জমি, খানাখন্দ। ল্যাবরেটরিটা বাড়ি থেকে বেশ খানিকটা তফাতে। ল্যাবরেটরির কাছে এসে ভূত বলল, দাঁড়াও, আগে জানলা দিয়ে ভিতরে কি হচ্ছে দেখে নিই। বাচ্চারা ছড়িয়ে পড়ে এক একটা জানলা দিয়ে ভিতরটা দেখার চেষ্টা করলো। কাজু টিকলিকে একটা ঠেলা দিয়ে বলল, ওই দেখ, দুলাল স্যার বেলুন ফোলাচ্ছেন। বেলুন বলে টিকলি বড় বড় চোখ করে চেয়ে দেখল। বাস্তবিকই দেখা গেল দুলাল সেন নিবিষ্ট মনে একটা সিলিন্ডারের মুখে একটার পর একটা বেলুন লাগিয়ে ফুলিয়ে তুলছেন, তারপর সেগুলোর মুখে সুতো বেঁধে ছেড়ে দিচ্ছেন। বেলুনগুলো গিয়ে সিলিংয়ে ঠেকে জমা হচ্ছে। এই ল্যাবরেটরিতে কেন তাকে আনা হয়েছে এবং এখানে তাকে কি কাজ করতে হবে তা দুলাল সেন খুব ভালো বুঝতে পারেননি। ভুবন রায় তাকে অনেকক্ষণ ধরে বিজ্ঞান বিষয়ক গবেষণার প্রয়োজনীয়তা নিয়ে এক দীর্ঘ বক্তৃতা শুনিয়েছেন, কিন্তু শোনালে কি হবে, কানের গুণে দুলাল সেন তার বিন্দু বিসর্গ বুঝতে পারেননি। ভুবন রায় বললেন, নিত্য নতুন আবিষ্কার করতে হবে। দুলাল সেন শুনলেন, নিত্যানন্দকে ঘর পরিষ্কার করতে হবে। ভুবন রায় বললেন, বিজ্ঞান নিয়েই পড়ে থাকুন, বিজ্ঞানের বান ডাকিয়ে দিন। দুলাল সেন শুনলেন, শিকনি ঝেড়ে মরে থাকুন, শিকদারকে চাঁদে পাঠিয়ে দিন। কথাগুলোর অর্থ হয় না, তবে দুলাল সেন এটা টের পান যে কানে তিনি একটু খাটো, তাই যা শোনেন তাই তিনি বিশ্বাস করেন না, ভেবে ভেবে অর্থ বার করার চেষ্টা করেন। এই যেমন ঘর পরিষ্কার করতে হবে কথাটা, এটাকে নিয়ে অনেক ভেবে বুঝলেন এখানে নিশ্চয়ই ল্যাবরেটরি ঝাটফাট দেওয়ার কথা বলা হচ্ছে না। বিশেষ করে নিত্যানন্দ নামে কাউকে তিনি চেনেনও না। শিকনি ঝেড়ে মরে থাকুন, শিকদারকে চাঁদে পাঠিয়ে দিন, এই কথাটারও তেমন কোনো অর্থ দাঁড়াচ্ছে না, কিন্তু ভাবতে ভাবতে একটা অর্থ তিনি ঠিকই বের করে ফেলবেন। তবে ভুবন রায়ের লোকজন গিয়ে যখন তাকে তার বাসা থেকে এরকম তুলে আনলো, তখনই তিনি বুঝতে পেরেছিলেন একটা কিছু ঘটতে যাচ্ছে। তবে তিনি এতে খুশিই হয়েছিলেন। বাড়িওয়ালা কিছুদিন যাবৎ তার উপর খুব হামলা করছিল, কিন্তু যেখানে এনে তাকে ফেলা হলো সে জায়গাটা দেখে তিনি খুব অবাক। এ যে এক ল্যাবরেটরি, বিশাল ঘর, নানা যন্ত্রপাতি, তারই এক কোণে একটা চৌকি পাতা, একধারে উনুন আছে, দিব্যি থাকার জায়গা। দুলালবাবু খুশি হলেন ব্যবস্থা দেখে। রাঁধেন, বাড়েন, খান, ঘুমন, কোনো চিন্তা নেই। তবে মাঝে মাঝে তার মনে হয় নিত্যানন্দকে দিয়ে কি ঘর পরিষ্কার করানো দরকার। শিকনি ঝেড়ে মরে থাকা কি তার পক্ষে সম্ভব? আর শিকদারকে চাঁদে পাঠানোর বন্দোবস্ত তো কিছু করা যাবে বলে মনে হচ্ছে না। সেদিন সকালে ভুবন রায় ল্যাবরেটরিতে এসে অনেকক্ষণ ধরে একটা কিছু আবিষ্কার করার চেষ্টা করলেন। দুলাল সেন মিটমিট করে চেয়ে দেখলেন। তারপর ভুবন রায় তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, বেগুনের মধ্যে হরমোন ইঞ্জেকশন করলে কি হয়? দুলালবাবু শুনলেন, বেলুনের মধ্যে গন্ডগোল পাকিয়ে দিলে ঘি হয়।
কথাটা দুলাল সেন স্বীকার করে নেবেন কিনা তা মাথা চুলকে অনেকক্ষণ ভাবলেন। ভুবন রায় তা আশ্রয়দাতা, কাজেই উনি কিছু জিজ্ঞেস করলে আন্দাজে একটা জবাব তো দিতেই হয়। দুলাল সেন মিনমিন করে বললেন, হতেও পারে। কিন্তু তারপর থেকে আকাশ পাতাল ভেবেও তিনি বুঝতে পারছেন না বেলুন থেকে কি করে ঘি হবে, আর বেলুনের মধ্যে গণ্ডগোলই বা পাকানো যায় কিভাবে। দুলালবাবু তবু বাজার থেকে এক গাদা বেলুন কিনে আনলেন এবং তাদের মধ্যে নানা রকম গণ্ডগোল পাকানোর কথা ভেবে দেখলেন। অবশেষে তার মনে পড়ল ছেলেবেলায় তার খুব গ্যাস বেলুন ওড়ানোর শখ ছিল, কিন্তু বড্ড গরিব ছিলেন বলে তার বাবা গ্যাস বেলুন কিনে দিতে পারেননি। এতকাল পরে এতগুলো বেলুন একসঙ্গে পেয়ে তার খুব ইচ্ছে হলো গ্যাস বেলুন ওড়াতে। গ্যাসের অভাব নেই, মস্ত একটা সিলিন্ডার মজুত রয়েছে। দুলালবাবু রাত্রিবেলা মহানন্দে বেলুনে গ্যাস ভরে মুখ বেঁধে ছেড়ে দিচ্ছিলেন, আর সেগুলো গিয়ে সিলিংয়ে ঠেকে জমা হচ্ছিল। বাহ বাহ, চমৎকার! বেলুনের মধ্যে দিব্যি গন্ডগোল পাকিয়ে উঠছে। এবার ঘি নিয়েই একটু যা মুশকিল। হঠাৎ দুলালবাবুর চোখে পড়ল কাচের সার্সির বাইরে সারি সারি মুখ, সবাই তার দিকেই চেয়ে আছে। আচমকাই দৃশ্য দেখে ভীতু মানুষ দুলাল সেন ভয় খেয়ে বাপ রে বলে এমন একটা লাফ মারলেন যে তিনিও প্রায় গ্যাস বেলুনের মতোই সিলিংয়ে গিয়ে ধাক্কা খাচ্ছিলেন। অল্পের জন্য মাথাটা বেঁচে গেল। এই দৃশ্য দেখে বাইরে সবাই মুখ চাওয়াচাবি করতে লাগলো। শুধু মন্টুই ভীষণ বেজার হয়ে পড়ল, কারণ স্কুলে সে হলো হাই জাম্পের চ্যাম্পিয়ন। এই তো মোটে দুদিন আগে স্কুলের অ্যানুয়াল স্পোর্টসে 5.5 ফুটের ওপর লাফিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছে। কিন্তু দুলালবাবুর মতো বৃদ্ধ মানুষকে দাঁড়ানো অবস্থায় যতটা লাফিয়ে উঠতে দেখল, তাতে তার চোখ টেরা। তার হিসেব মতো দুলাল স্যার কম করেও 6.25 ফুট লাফিয়েছেন। দুলাল স্যার যদি চেষ্টা করেন তাহলে তো অনায়াসে 6.5 থেকে 7 ফুট লাফাতে পারেন। লালু মন্টুকে কনুইয়ের গুঁতো দিয়ে বলল, মন্টু, দুলাল স্যারের কাছে তোর এখনো অনেক কিছু শেখার আছে। মন্টু গম্ভীর হয়ে বলল, দুলালবাবু একটা লাফ দিয়ে বুঝতে পারলেন যে তিনি বেশ ভালোই লাফাতে পারেন। তার হাঁটু ঝনঝন করল না, কোমর কনকন করল না, মাথা বনবনও করল না। নিজের এই লাফ দেখে তিনি নিজেই বেশ খুশি হলেন এবং আর একবার লাফাবেন কিনা ভাবতে লাগলেন। আসলে লাফ দিতে গিয়ে তিনি কেন লাফিয়েছেন সেটাই বেবাক ভুলে গেছেন। তিনি যে ভয় পেয়েছেন সেটাও তার মনে পড়ল না। তিনি মালকোচা মেরে দুটো বৈঠকি দিয়ে ফের লাফানোর তোড়জোড় করতে লাগলেন। মন্টু মুখ চুন করে বলল, এবার যদি স্যার লাফান তাহলে খুব খারাপ হবে। লালু পাল্টা প্রশ্ন করল, কি খারাপ হবে? মন্টু বলল, বুড়ো বয়সে এত লাফঝাপ কি ভালো? কোমরে চোট লাগতে পারে। আমাদের উচিত স্যারের লাফ বন্ধ করা। লালু মাথা নেড়ে বলল, মোটেই সেটা উচিত হবে না। দুলাল স্যারের যা এলেম দেখছি তাতে ওকেই এখন থেকে এ জেলার চ্যাম্পিয়ন বলতে হবে। তুই তো ওর কাছে নস্যি। ল্যাবরেটরির ভিতরে দুলাল স্যার শেষ অবধি দ্বিতীয় লাফটা দিতে পারলেন না। সিলিন্ডারের মুখে একটা বেলুন পরানো ছিল, সেটা বেড়ে বেড়ে বিশাল আকৃতি ধারণ করে অবশেষে দুম করে ফাটল, আর ছেঁড়া রবার ছিটকে এসে লাগলো দুলাল স্যারের নাকে। ঘটনাটা কি ঘটেছে তা দুলাল স্যার বুঝতে পারলেন না, কিন্তু নাকে ভুতুরে ঘুষির মতো একটা ঘা খেয়েই তিনি ফের বাবা গো বলে চিৎকার করে মাটিতে বসে পড়লেন। এই দৃশ্য দেখে ভূতু আর থাকতে পারল না। জানলার পাল্লা এক টানে খুলে সে ভিতরে ঢুকল। তারপর দুলাল স্যারকে তুলে একটা চেয়ারে বসিয়ে একটু তুলো ভিজে নাকে ধরল। দুলাল স্যার মিটমিট করে চেয়ে দেখলেন এক গাদা বাচ্চা তাকে ঘিরে ফেলেছে। মুখগুলো এবার তার খুবই চেনা চেনা ঠেকল। মন্টু খুবই গম্ভীর হয়ে বলল, স্যার, আপনার কিন্তু লাফালাফি করা উচিত নয়। দুলাল স্যার শুনলেন, স্যার, আপনার কিন্তু হারাকিরি করা উচিত নয়। তিনি সবেগে মাথা নেড়ে খুব খারাপ, হারাকিরি করা খুব খারাপ বলে উঠলেন। এতগুলো বাচ্চাকে পেয়ে দুলাল স্যার খুবই খুশি হয়ে উঠে পড়লেন। সবাই চেঁচাতে লাগলো, স্যার, আমরা বেলুন নেব, বেলুন নেব, বেলুন নেব। বেগুন খাবে? তাই অসময়ে বেগুন কোথায় পাবো? তার চেয়ে বরং একটা করে বেলুন নাও সবাই। বেলুন পেয়ে
বাচ্চারা দারুণ খুশি হয়ে চেঁচামেচি করতে লাগলো। এই আমারটা সবচেয়ে বড়, ইহ আমারটা বলে কত সুন্দর, ওহ তোরটা তো কেলো মার্কা, আমারটা কেমন লাল টুকটুকে দেখ দেখি, তোরটা তো লাউয়ের মতো, আমারটা কি সুন্দর একটা বলের মতো দেখ। বাচ্চাদের মধ্যে যারা একটু বড় তারা বেলুন নিয়ে মাতামাতি না করে ল্যাবরেটরির বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে দেখতে লাগলো। কেউ বকযন্ত্র নাড়াচাড়া করতে লাগলো, কেউ বা বুনসেন বার্নার জ্বালানোর চেষ্টা করতে লাগলো, কেউ বিভিন্ন শিশি থেকে নানা রকম কেমিক্যাল একটা টেস্ট টিউবে ঢেলে মেশাতে লাগলো। গদাই আর নিমাই বিজ্ঞানের ভালো ছাত্র, তারা নানা রকম এক্সপেরিমেন্ট করতে লেগে গেল। মন্টু তার টেস্ট টিউবে রাজ্যের কেমিক্যাল ঢেলে বুনসেন বার্নারে চাপিয়ে দিয়ে চেঁচিয়ে বলল, এইবার আমি এমন একটা জিনিস আবিষ্কার করব না যে পৃথিবীতে হইচই পড়ে যাবে। জিনিসটা বুনসেন বার্নারে চাপানোর পরই একটা কটু গন্ধ ছাড়তে শুরু করলো। বাচ্চারা সবাই নাকে চাপা দিয়ে ইহ এ করতে লাগলো। কিছুক্ষণ বাদে একটা নীলাভ ধোঁয়া গল গল করে বেরোতে লাগলো টেস্ট টিউব থেকে। সারা ঘর নীল ধোঁয়ায় ভরে যেতে লাগলো। ভূতো চেঁচিয়ে বলল, পালাও পালাও। বাচ্চারা দুদ্দার করে দৌড়ে পালাতে লাগলো। হঠাৎ দুম শব্দ করে টেস্ট টিউবটা ফেটে চারদিকে একটা নীল আলো চমকে উঠল। দুলাল স্যার অনেক দিন হলো পৃথিবীর কোনো শব্দই ভালো শুনতে পান না, কিন্তু টেস্ট টিউব ফাটবার আওয়াজটা তিনি আজ পরিষ্কার শুনতে পেলেন। শব্দটা এত তীক্ষ্ণ যে তার কান খুলে গেলই, ফের শব্দের চোটে তালাও লেগে গেল। চারদিকে নীল ধোঁয়ার কটু গন্ধটা টের পেয়ে দুলাল স্যার সচকিত হলেন। তার আর একবার লাফ দেওয়ার ইচ্ছে হলো, এবারও অবশ্য ভয়ে, কিন্তু দিতে পারলেন না। কেমন যেন অবসন্ন ঘুম ঘুম একটা ভাব ভর করল শরীরে। তিনি ধীরে ধীরে মেঝের ওপর বসে পড়লেন, তারপর হাই তুলতে লাগলেন, তারপর ধীরে ধীরে শুয়ে পড়লেন মেঝের ওপর। বাচ্চারা সবাই ল্যাবরেটরি থেকে বেরিয়ে দৌড়ে পালালো। শুধু ভূত, মন্টু আর গদাই একটু দূরে দাঁড়িয়ে কাণ্ডটা দেখতে লাগলো। মন্টু বলল, কি হবে ভূতদা? ভূত মাথা নেড়ে বলল, কিছু বুঝতে পারছি না। তুমি কিসের সঙ্গে মিশিয়েছিলে মনে আছে? না তো, শিশির গায়ে লেখাগুলোও পড়িনি, আন্দাজে উল্টোপাল্টা মিশিয়ে দিয়েছি। গদাই বলল, দুলাল স্যার যদি মরে যান তাহলে কি হবে? মন্টু ভয়ে ভয়ে বলল, যা, মরবেন কেন? গদাই গম্ভীর হয়ে বলল, দেখছিস না এখনো কেমন গল গল করে ধোঁয়া বেরোচ্ছে? মন্টু খুব ভয় পেয়ে গম্ভীর হয়ে গেল। তারপর ফিসফিস করে বলল, আমাদের এখন উচিত পালিয়ে যাওয়া। গদাই মাথা নেড়ে বলল, পালিয়ে লাভ নেই, দাদু ঠিক ধরে ফেলবে। এই কুকীর্তি কার যখন জানতে চাইবে তখন তোর নাম বলা ছাড়া উপায় নেই। মন্টু কাচুমাচু হয়ে বলল, দাদু মেরে ফেলবে তাহলে? গদাই গম্ভীর হয়ে বলল, তাহলে তোর টপ মার্বেলটা দিবি? আর 3 ফলা ছুরিটা? আর লাটাইটা? আর? মন্টু ঘাড় নেড়ে বলল, দেব। অন্যদিকে রামলালের ভারী রাগ হচ্ছিল। একে তো বাবা ভুবন রায়ের কাছে বকুনি খেয়েছেন, তার উপরে ল্যাবরেটরিতে ভূত দেখে দৌড়, পা মচকানো এবং অবশেষে জানতে পারা যে ভূত নয়, লোকটা নিতান্তই দুলাল সেন। নিজের বাবার ওপর রাগ করার সাহস তার নেই, কিন্তু রাগটা ভিতরে বেশ পাকিয়ে উঠছে। কারো ওপর যদি এখনই ঝাল না ঝাড়া যায় তাহলে এই রাগটাই রাত্রিরে পেটে অম্বলে পরিণত হয়ে কষ্ট দেবে। রামলালের এই এক রোগ, রাগ হলেই অম্বল হয়ে পেটে ভীষণ ব্যথা হয়। অবশ্য রাগটা প্রকাশ করতে পারলে আর কোনো ভাবনা নেই। ঠাকুমা চুন হলুদ দিয়ে যখন তার পায়ে পট্টি বেঁধে দিচ্ছিলেন তখন রামলাল কটমট করে তার ভাই নন্দলালের দিকে তাকালেন। নন্দলাল সাধু মানুষ, একাবোকা থাকেন, সাতচরে রাগ করেন না, সুতরাং রাগ দেখানোর উপযুক্ত লোক। রামলাল তাই হঠাৎ ধমক দিয়ে বললেন, এই নন্দ, খুব তো সায়েন্স পড়েছিলি, বল তো H2SO4 কিসের ফর্মুলা? নন্দবাবুর অবস্থাও বিশেষ ভালো নয়। ভুতুরে ক্লাবে হেলমেট ফেলে এসেছেন, পায়ে নতুন জুতোর ফোসকা, খিদেও পেয়েছে। তিনি দাদার দিকে চেয়ে উদাস গলায় বললেন, সায়েন্স? আমি এখন সায়েন্সের অনেক ঊর্ধ্বে উঠে গেছি, সায়েন্স ফায়েন্স কিচ্ছু নয়, ওসব এলেবেলে জিনিস, বুজরুকি।
রামলাল প্রকাণ্ড একটা ধমক দিয়ে উঠলেন, যত বড় মুখ নয় তত বড় কথা? সায়েন্স কিছু নয়, যত কিছু তোমার ওইসব ভণ্ডামি না? আসপদ্দাটা তো বেশ বেড়ে গেছে দেখছি। নন্দবাবু একটু থতমত খেয়ে গেলেন। এবারের নিয়ম হলো জ্যেষ্ঠকে সবসময় সম্মান দিতে হবে, তা তিনি কোনো অন্যায় কাজ করলেও দুর্বিনীত ব্যবহার করা চলবে না। নন্দবাবু তার দাদার সঙ্গে ছেলেবেলায় বিস্তর ঝগড়া কাজিয়া মারপিট করেছেন বটে, কিন্তু বড় হয়ে তার মুখের দিকে তাকিয়ে কথা কননি। তার ওপর তিনি এখন হাফ সন্ন্যাসী, শরীরের রাগ বলে বস্তুটি নেই। নন্দবাবু নিমিলিত নয়নে সামনের দেওয়ালটার দিকে চেয়ে বললেন, সায়েন্স টায়েন্স আমার লাইন নয় দাদা, আমি তার চেয়ে ঢের মূল্যবান সম্পদ পেয়েছি। রামলাল তুবড়ির মতো জ্বলে উঠে বললেন, কি? সায়েন্সের এত বড় অপমান? সায়েন্সের চেয়ে বড় সম্পদ পেয়েছিস? গবেট, গোমুখ্য কোথাকার! পয়সা খরচ করে ওকে লেখে পড়া শেখানো হলো, তা সব ভস্যে ঘি ঢালা। কিন্তু দাদা, চোপড়াও বেয়াদব, ফের মুখে মুখে কথা কওয়াচ্ছে, যত বড় মুখ নয় তত বড় কথা। সারাদিন তুমি নিচের ঘরে বসে করো কি? মরণ উচাটন আর ভূত নামানো? না কি জ্যোতিষী? বিজ্ঞানের চর্চা করে দুনিয়ার মানুষ যখন তাজ্জব তাজ্জব জিনিস আবিষ্কার করে যাচ্ছে আর সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে, তখন তুই ঘরের কোণে বসে ওসব আনসাইন্টিফিক মরণ উচ্চাটন করছিস? তোর লজ্জা হয় না? বলতে বলতে রামলাল স্পষ্টতই টের পাচ্ছিলেন তার পেটের অম্বল ভাবটা কেটে যাচ্ছে। বেশ চরমনে লাগছে তার। আর 2-4 মিনিট চালাতে পারলেই কেল্লা ফতে। নন্দবাবু কি একটা বলতে যাচ্ছিলেন। রামলাল গর্জন করে উঠলেন, ফের মুখে মুখে কথা বলা হচ্ছে? উনি ভৌত ক্লাবে ভর্তি হয়েছেন, একেবারে গোল্লায় যাওয়ার রাস্তা পরিষ্কার করা হচ্ছে, তার উপর আবার জ্যোতিষী, আহাম্মক কথাকার। নন্দবাবু আর রাগ কাটলেন না, মাথাটি নিচু করে নিজের ঘরে ফিরে এলেন। ওদিকে রামবাবুর রাগটা জল হয়ে গেছে, পেটটা হালকা লাগছে, অম্বল হওয়ার ভয় আর নেই। নন্দবাবু নিজের ঘরে চিৎপাত হয়ে শুয়ে অনেকক্ষণ উদাস নয়নে চেয়ে রইলেন। একটু আগে দোতলা থেকে নামবার সময় রান্নাঘর থেকে নানা সুখাদ্য রান্নার গন্ধ আসছিল। এ বাড়ির পাচুক ঠাকুরটি নতুন, লোকটা হরেক রকম রান্না জানে বলে শুনেছেন নন্দবাবু। কখনো খাননি। নিজের রান্না নন্দবাবু নিজেই রেঁধে নেন, ঘরের কোণে স্টোভ আছে। কিন্তু আজ একাদশী বলে নন্দবাবুর রান্নার ঝামেলাও নেই। এ বেলা সাগু ভেজানো খাবেন। মুশকিল হলো, ভালো রান্নার গন্ধ পাওয়ার পর থেকেই তার সাগু গেলার ইচ্ছে হচ্ছে না। বাড়ির পুরনো চাকর রাখাল এসে দরজা ঠেলে ঢুকে পড়ল। পুরনো বলে তার ভারী দাপট, কাউকে তেমন গ্রাহ্য টাহ্য করে না। নন্দবাবুর দিকে চেয়ে রাখাল বলল, কি গো সন্ন্যাসী ঠাকুর, বলি আজও কি পেটে গামছা বেঁধে পড়ে থাকবে? আজ যে চমৎকার খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না হয়েছে, সঙ্গে ফুলকপির রোস্ট, আলুর চপ, চিংড়ির মালাইকারি আর কমলা লেবুর পায়েস। নন্দবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা খাও কি, আমার খাওয়া ঘুচে গেছে। রাখাল তার পাকা চুল ভর্তি মাথাটা নেড়ে বলল, না, তোমার মাথাটাই দেখছি গেছে। এই বয়সেই যদি তুমি এত কিছু ত্যাগ করে বসে থাকো, তবে বুড়ো বয়সে ত্যাগ করার যে আর কিছুই থাকবে না। আমাদের দেশে এক হত্তুকি বাবা ছিল, সব ছাড়তে ছাড়তে শেষে হত্তুকিতে এসে ঠেকেছিল। দিনান্তে একখানা হত্তুকি চিবিয়ে জল খেত, সারা দিনমান আর কিছুই খেত না। তারপর একদিন বিশ্বনাথ দর্শন করতে গিয়ে সেই হত্তুকিও ছেড়ে দিল। ধুকতে ধুকতে মরতে বসেছিল। তারপর এক ঘোরের লোক গিয়ে তার কানে কানে বলল, আরে সব ছেড়েছ, কিন্তু কেক বিস্কুট পাউরুটি তো আর ছাড়োনি, ওগুলো খেয়ে প্রাণটা বাঁচাও। তা হত্তুকি বাবার তখন এতই খিদে যে কথাটা লুফে নিল। কেক বিস্কুট খেয়ে প্রাণটা বাঁচল হত্তুকি বাবার। আমি তাই বলি, ওরকম দুর্দশা হওয়ার আগেই নিজেকে সামলাও। নন্দবাবু পাশ ফিরে বললেন, তুমি এখন যাও রাখালদা, আমার সাগু ভেজানো আছে। রাখাল কটমট করে নন্দবাবুর দিকে চেয়ে থেকে বলল, ভালো জিনিসকে অবহেলা করলে কি হয় জানো? মা লক্ষ্মীর শাপ লাগে, আত্মাকে কষ্ট দিতে নেই। নন্দবাবু একটু হেসে বললেন, তুমি আত্মার তত্ত্বই জানো না। আত্মার কখনো খিদে পায় না, আত্মার খাওয়া নেই, ঘুম নেই, তেষ্টা নেই। বটে, তবে আত্মাটা আছে কি করে? সেটাই তো রহস্য। তবে থাকো তোমার রহস্য নিয়ে শুটকি মেরে। রাখাল,
রাগ করে চলে গেল। রাখাল চলে যাওয়ার পর একা ঘরে নন্দবাবু চোখ বুজে প্রাণপণে মন থেকে বিরিয়ানি, চপ, রোস্ট ইত্যাদির চিন্তা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। এমন সময় দীর্ঘশ্বাসের শব্দ হলো। নন্দবাবু চমকে উঠে চারিদিক চাইলেন। ঘরে কেউ নেই। নন্দবাবু আবার চোখ বুজলেন। কে যেন একটা বলে উঠল, কাজটা খারাপ হলো হে নন্দবাবু। নন্দবাবু ফের চমকে উঠে চারিদিক চাইলেন। কেউ নেই। হঠাৎ নন্দবাবু বুঝতে পারলেন কথা বলছে আর কেউ নয়, তার মন। মন বলে উঠল, কাজটা খুব বিবেচকের মতো করলে না হে নন্দলাল, আর একটু ভেবেচিন্তে দেখলে পারতে। নন্দবাবু উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, বলিস কিরে মন, একাদশীতে বিরিয়ানি? নন্দবাবু, তোমার সাধন ভজন সবই ভস্যে ঘি ঢালা হলো। তার মানে কি রে মন? বলছিলাম যে সাধক সাধন ভজন করতে করতে ওপরে উঠে গেছে, তার কাছে আর কি খাদ্য ভেদাভেদ থাকে? তার কাছে মুরগিও যা, গঙ্গা জলও তাই। ওসব বলিস নি রে মন, তোর লোভ তোকে ওসব বলাচ্ছে। আমি বলি কি নন্দবাবু, শাস্ত্রে একটা কথা আছে, তেন ত্যাগতে না ভুঞ্জি থা। কথাটার মানে জানো তো? খুব জানি, ত্যাগ করে ভোগ করা। তবেই বোঝো কেমন দামি কথা। তা ত্যাগ করবে, তা ভোগ করতে আর বাধা কিসে? ছেড়েই যখন দিয়েছ তখন আর খেতে বাধা কিসের? ওরে লোভী মন, তুই আর আমাকে কুপথে নিস না। ত্যাগের জলে নিজেকে ধুয়ে নে, পরিচ্ছন্ন হ। মেলা ফ্যাচ ফ্যাচ করো না তো নন্দবাবু। ভালো রান্নাও একটা শিল্পকর্ম, বুঝলে? তাকে অবহেলা করলে শিল্পকেই অপমান করা হয়। অনেক তো খেয়েছিস রে মন, আর কেন? এবার ওপরে ওঠ। ওঠ তো ওপরে। তা উঠতে রাজি আছি, তবে দোতলা অবধি। তুমি গা তোলো হে নন্দবাবু, রান্নাঘরটা একেবারে ম করছে গন্ধে। ওই সাগুর গোলা যদি আজও তোমাকে গিলতে হয়, তবে বরং ওর সঙ্গে একটু বিষ মিশিয়ে নাও, বৈরাগ্যের একেবারে চরম হয়ে যাবে। নন্দবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মন, তুই হচ্ছিস বিষাক্ত সাপের মতো। তোকে ঝাঁপিতে বন্ধ না করলে আর উপায় নেই। বটে, আমাকে ঝাঁপিতে ভরবে? অত সোজা নয় হে নন্দবাবু, তোমার চেয়ে ঢের বড় বড় লায়েককে দেখেছি। নন্দবাবু এবার বেশ রেগে গিয়ে ধমক দিলেন, চুপ কর বলছি, নাইলে কিন্তু খারাপ হয়ে যাবে। খারাপ আর এর চেয়ে কি হবে হে নন্দবাবু? ওপরে সবাই বসে কোমরের কষি খুলে ভালো মন্দ খাচ্ছে, আর তুমি একতলার ঘরে বসে সাগুদানার পাকা কলা গিলছ। এর চেয়ে খারাপ আর কি হবে হে? নন্দবাবু বুঝলেন আর দেরি করা ঠিক হবে না। খিদে বেশ চাগার দিচ্ছে। নন্দবাবু উঠে পড়লেন এবং সাগু মেখে খেতে বসে গেলেন। কিন্তু দুঃখের বিষয়, সাগু তার গলা দিয়ে নামল না। দু এক গ্রাস খাওয়ার পরেই বিস্বাদে মন ভরে গেল। নন্দবাবু ঢক ঢক করে পেট ভরে জল খেয়ে নিলেন, তারপর শুয়ে পড়লেন। কিন্তু মধ্যরাতে নন্দবাবুর ঘুম ভেঙে গেল। তিনি স্পষ্ট শুনতে পেলেন কে যেন কাঁদছে। কে কাঁদে বলে নন্দবাবু উঠে বসলেন। কে যেন জবাব দিল, তোমার পেট হে। নন্দবাবু অবাক হয়ে বললেন, পেট? পেট কেন কাঁদবে? গরিব দুঃখীরা কাঁদে কেন নন্দবাবু? গরিব বলেই তো কাঁদে। তোমার পেটটাকে যে তুমি গরিব করে রেখেছ, বেচারার যে কিছুই করার নেই, তাই কাঁদছে। নন্দবাবু নিজেও টের পেলেন সত্যিই তার দারুণ খিদে পেয়েছে। খিদেটা রাগী একটা হুলো বিড়ালের মতো তার পেটটাকে আঁচড়ে কামড়ে ফলা ফলা করে ফেলছে। মন একটু হেসে বলল, ওঠো হে নন্দবাবু। উঠে কি করব? দোতলায় যাও নন্দবাবু, এখনো কিছু আছে বোধহয়। ছি মন, ও কথা বলতে নেই। তোমার খিদে কিন্তু রেগে উঠছে নন্দবাবু, কাজটা ভালো হচ্ছে না। রাত এখন নিশুতি, কেউ টেরটিও পাবে না। নন্দবাবু বিরস মুখ করে বললেন, তোর পেটে বড় জিলিপির প্যাচ রে মন। নন্দবাবু, উপোস করে ধর্ম হয় না। খারাপই যদি হবে তো বিরিয়ানি জিনিসটা সৃষ্টি হলো কেন বলো তো? ওঠো নন্দবাবু, না উঠলে আমি তোমার সঙ্গে এমন ঝগড়া লাগাবো যে সাধন ভজন চুলোয় যাবে। উঠছি রে মন, উঠছি। নন্দবাবু উঠলেন।
তারপর সিঁড়ি বেয়ে অনিচ্ছের সঙ্গে উপরে উঠতে লাগলেন। ওদিকে নিশুত রাতে ল্যাবরেটরির মধ্যে দুলালবাবুও চোখ মেলে চাইলেন। চেয়ে তার মনে হলো কি যেন একটা নেই। কি নেই? দুলালবাবু উঠে বসে চারিদিক চাইলেন, কিন্তু কিচ্ছু বুঝতে পারলেন না। দুলালবাবুর হঠাৎ খেয়াল হলো, তাই তো, আমি লোকটা কে? আমার নাম কি? আমি কোথায় ছিলাম? এখানেই বা এলাম কি করে? এসব প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া গেল না। দুলালবাবু উঠে চারদিকটা ঘুরে ঘুরে দেখলেন। চারদিকে মেলা অকাজের জিনিস, সিলিংয়ে গুচ্ছের গ্যাস বেলুন। দুলালবাবুর হঠাৎ নজরে পড়ল একটা বেঁটে মতো লোক অন্ধকারে ঘাপটি মেরে বসে আছে একটা টেবিলের তলায়। দুলালবাবু গিয়ে লোকটাকে হঠাৎ জাপটে ধরলেন। এই আমি কে? জিজ্ঞেস করলেন। লোকটা ভড়কে গিয়ে কোকিয়ে উঠল। আগে আমি কে বল শিগগির। লোকটা মাথা নেড়ে বলল, আগে সেটা বলা খুব শক্ত। আপনি যে কে তা আপনি ছাড়া আর কে জানবে বলুন। তবে আমি হচ্ছি গে পাঁচু মোদক। দুলালবাবু লোকটাকে আরও একটু কষে চেপে ধরে বললেন, পাঁচু মোদক নামটা চেনা চেনা ঠেকছে। লোকটা কোকিয়ে উঠে বলল, আগে এত জোরে ধরবেন না, আমার হাড়গোড় তেমন পোক্ত নয়, ভাঙলে আর এ বয়সে জোড়া লাগবে না। পাঁচু মোদক নামটা চেনা চেনা ঠেকছে কেন বলতো? এই বলে দুলালবাবু লোকটাকে ছেড়ে দিলেন। লোকটা অমনি ধূপ করে মেজের ওপর বসে পড়ে কিছুক্ষণ আহ করে নিয়ে বলল, হাড়গোড় একেবারে নাড়িয়ে দিয়েছেন মশাই। আপনার মতো গুন্ডা প্রকৃতির লোক আমি জীবনে দেখিনি। লোহার ভীমও চূর্ণ হয়ে যায়। দুলালবাবু আত্মবিস্মৃত হয়েছেন। পুরনো কথা তার মনে নেই। তিনি যে নিতান্তই রোগা, দুর্বল এবং ভীরু প্রকৃতির মানুষ এটাও তিনি ভুলে বসে আছেন। লোকটার দিকে খানিকক্ষণ চেয়ে থেকে তিনি বললেন, তোমার নামটা আমার বেশ পছন্দ হয়েছে, চমৎকার নাম, পাঁচু মোদক। আজ থেকে নামটা আমি নিলুম, তুমি অন্য নাম নাও। পাঁচু মোদক নিজের গায়ে হাত বোলাতে বোলাতে বলল, তা নিতে পারেন, তবে পয়সা লাগবে। তুমি কি নাম বিক্রি করো নাকি? আগে কখনো করিনি, কেউ চায়ও নি, আজই প্রথম। বনি বলে কথা, কম করেই দেবেন না হয় 5 টাকা। দামটা খুব বেশি বলে মনে হলো দুলালবাবুর। দরাদরি করার মজ্জাগত অভ্যাস যাবে কোথায়? তিনি একটু চিন্তিতভাবে বললেন, 5 টাকা? দরটা একটু বেশি হয়ে গেল না? পাঁচু মাথা নেড়ে বলল, নামের তো একটা রেট আছে মশাই। 5 অক্ষরের নাম, অক্ষর প্রতি 1 টাকা করে, এমন কি বেশি? দুলালবাবু কর গুনে দেখলেন পাঁচু মোদক 5 অক্ষরেরই নাম বটে, একেবারে জলের মতো সোজা হিসেব। তিনি মাথা নেড়ে বললেন, তা বটে। পাঁচু সোচ্ছায় বলল, তার ওপর ভেবে দেখুন, আপনাকে বেচে দিচ্ছি বলে বাপের দেওয়ার নামটা আমি তো আর ব্যবহারও করতে পারবো না। সেই জ্ঞান বয়স থেকে লোকে পাঁচু পাঁচু বলে ডেকে আসছে, এখন থেকে তো আর পাঁচু নামে সাড়াও দেওয়া চলবে না। দুঃখের কথাটা একটু ভেবে দেখবেন তো। দুলালবাবুর চোখ ছলছল করতে লাগলো। বললেন, নামটা যদি দিতে তোমার কষ্ট হয় তাহলে বরং থাক, আমি বরং অন্য কোনো নাম। পাঁচু জিভ কেটে তাড়াতাড়ি দুলালবাবুর পায়ে ধুলো নিয়ে বলল, কি যে বলেন আজ্ঞে, শুনলেও পাপ হয়। আমার নামটা যে আপনি নিলেন সেটাও আমার কাছে কম ভাগ্যি নাকি? আর দিয়ে যখন ফেলেছি তখন আর ফেরত নেওয়ার প্রশ্নই ওঠে না। দুলালবাবু নিশ্চিন্ত হলেন। আসলে তার এখন একটা নাম ভীষণ দরকার। নাম ছাড়া কি মানুষের চলে? তিনি গিয়ে তার টিনের তোরঙ্গটি খুলে 5টা টাকা বের করে পাঁচুর হাতে দিয়ে বললেন, তা তুমি করো কি? পাঁচু মাথা চুলকে বলল, আগে কথাটা বলাটা কি উচিত হবে? কি করি তা শুনলে আপনি হয়তো খুশি হবেন না। কেন বলো তো? পাঁচু বুঝে গেছে লোকটা পাগল, পোকা আবার হাবা। তাই সে খুব নিশ্চিন্ত হয়ে বলল, কাজটা অবশ্য খুব ভালো, লোকে ভালো চোখে না দেখলেও এ কাজে মোটা লাভ। কি বলো তো? পাঁচু খুব লজ্জার সঙ্গে মাথা চুলকে বলল, আগে ওই চুরি আর কি। দুলালবাবু চুরি কথাটা খুব চেনেন, কিন্তু কি করলে চুরি করা হয় তা তার মনে পড়ল না। তাই তিনি পাঁচুর দিকে চেয়ে বললেন, আমারও কিছু একটা করার দরকার জানো তো, কাজ ছাড়া কি মানুষ থাকতে পারে? তা চুরি ব্যাপারটা কি আমাকে একটু বুঝিয়ে দাও তো, আমিও লেগে পড়ি।
পাঁচু জুলজুলে চোখে কিছুক্ষণ দুলালবাবুর দিকে চেয়ে থেকে ভালো করে লোকটাকে জরিপ করে নিল। বলল, কাজটা কিছু শক্ত নয়। রাতের বেলা যে কোনো বাড়িতে ফাঁক বুঝে ঢুকে পড়বেন, তারপর সারা শব্দ না করে মালপত্র যা পাবেন সরাতে থাকবেন। দুলালবাবু সাগ্রহে বললেন, তারপর? তারপর আমার হাতে এনে দেবেন, আমি সেসব মালপত্র বেচে পয়সা এনে দেবো আপনাকে। আর টাকা পয়সা যদি সরাতে পারেন তাহলে তো কথাই নেই, যা আসে তাই লক্ষ্মী। দুলালবাবুর ব্যাপারটা বেশ পছন্দ হয়ে গেল। তিনি খুশি হয়ে হাতে হাত ঘষতে ঘষতে বললেন, বাহ, এ তো খুব সোজা কাজ। কাজ যেমন সোজা তেমনি আবার মজাও আছে। গেরস্তের সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে সময়টাও বেশ কেটে যায়। হাত পায়ের দিব্যি ব্যায়াম হয়, বুদ্ধি খোলে, চোখ কান সব সজাগ হয়ে ওঠে, ভয় ডর সব কেটে যায়। চুরি করতে নামলে মানুষের মেলা উপকার হয় মশাই। দুলালবাবুর দেহ মন চনমন করছিল। তিনি একেবারে টকবক করতে লাগলেন উৎসাহে। বললেন, তাহলে কখন কাজে নামবে? শুভস্য শীঘ্রম। এখন তো মোটে রাত 1:30 কি 2টো, এখনই নেমে পড়লে হয়। দুলালবাবু ল্যাবরেটরিটার চারিদিক চেয়ে দেখে নিয়ে বললেন, এখান থেকে কিছু সরানো যায় কি? পাঁচু ঠোঁট উল্টে বলল, এরকম সব বিটকেল জিনিস জন্মে দেখিনি বাবা। এসব অকাজের জিনিস কেই বা কিনবে? এই জিনিস নয় পাঁচুবাবু। পাঁচুবাবু সম্বোধন শুনে দুলালবাবু ভারী খুশি হয়ে উঠলেন। তাহলে কি করা যায়? পাঁচু একটু খাটো গলায় বলল, এ বাড়িতে মেলা জিনিস, যদি কৌশল করে একবার ঢুকতে পারেন তো একেবারে পাথরে 5 কিল। দুলালবাবু পিঞ্জরাবন্ধ সিংহের মতো পায়চারি করতে করতে বললেন, নিশ্চয়ই পারবো। পারবো না মানে? পারতেই হবে, কিন্তু আমার এখন ভীষণ খিদে পেয়েছে। একগাল হেসে পাঁচু বলল, আগে আমাদের তো খিদে পেয়েই আছে, যখন তখন পায়। তো তার জন্য চিন্তা নেই। বাবুদের বাড়িতে আজ ভালো রান্নাবান্না হয়েছে, তার কিছু এখনও আছে বোধহয়। গিয়ে ঢুকে পড়ুন না আগে। দুলালবাবু রাজি হয়ে গেলেন। বললেন, তুমিও সঙ্গে চলো। তাই তোমাকে এখন থেকে কি নামে ডাকবো বলো তো? নাম কিনতে গেলে তো মুশকিল। মাঝরাতে তো আর কেউ নাম বেচবার জন্য বসে নেই। তবে আমার ঠাকুরদার নাম ছিল নরহরি। আপনি আমাকে বরং নরহরি বলেই ডাকবেন। দুলালবাবু মাথা নেড়ে বললেন, তাই হবে। তাহলে এখন কাজ শুরু করা যাক। যে আজ্ঞে। দুলালবাবু ল্যাবরেটরি থেকে বেরিয়ে লম্বা লম্বা পা ফেলে হাঁটতে লাগলেন। পেছনে একটু তফাতে পাঁচু। আনন্দে দুলালবাবু শীষ দিতে লাগলেন। পাঁচু পিছন থেকে সতর্ক গলায় বলল, আজ্ঞে শব্দ টব্দ করবেন না, চুরিতে শব্দ করা বারণ কি না? ঠিক আছে নরহরি, মনে থাকবে। দুজনে মিলে প্রকাণ্ড বাড়ি ঘুরে দেখে নেওয়ার পর দুলালবাবু বললেন, এবার ঢুকি। কিভাবে ঢুকবেন? কেন, দরজা ভেঙে? পাঁচু জিভ কেটে বলল, ওরকম হুটোপাটি করবেন না, এসব কাজে মাথা ঠান্ডা রাখতে হয় আর বুদ্ধিটাও খাটাতে হয়। পাঁচু তার ঝোলা থেকে একটা যন্ত্র বের করে একটা জানলায় খুটখুট করে কি একটু করলো। তারপর পাল্লাটা অনায়াসে খুলে গোটা 2 শিক কেটে ফেলল। বলল, যান এবার ঢুকে পড়ুন। আর তুমি? আগে আমি এই আম গাছটার তলায় বসে বরং একটু জিরোই। বড্ড ধকল গেছে মশাই। আপনাকে দেখতে রোগা পাতলা বটে, কিন্তু গায়ে মশাই পাগলা হাতির জোর। যা জাপটে ধরেছিলেন, গা গতরে ব্যথা হয়ে আছে। বটে? পাঁচু মাথা নেড়ে বলল, শুনেছি পাগলাদের গায়ে খুব জোর হয়। আমি কি পাগল নরহরি? তাই একটু পাগল তো সবাই। 19-20 ও নিয়ে ভাববেন না। দুনিয়ায় যত ভালো ভালো কাজ তা তো পাগলেরাই করছে কি না? দুলালবাবু এই কথাতেও খুশি হয়ে বললেন, তাহলে পাগল হওয়াটা খারাপ নয় বলো? আগে না, আপনার ভিতরে ঢোকার রাস্তা করে দিয়েছি, ঢুকে পড়ুন। দুলালবাবু বেড়ালের মতো লাফ মেরে জানলায় উঠে ভিতরে ঢুকে পড়লেন। চুরির চেয়ে সোজা কাজ পৃথিবীতে কিছু আছে বলে তার মনে হলো না। তিনি ঢুকে চারদিক চেয়ে দেখলেন। প্রথমে চোখে পড়ল দেওয়ালের সঙ্গে দাঁড় করানো আছে এক গাছ ঝাঁটা। পেয়েছি বলে দুলালবাবু গিয়ে বিজয় গর্বে ঝাঁটা গাছ তুলে নিয়ে জানলার কাছে ছুটে এসে উত্তেজিত গলায় ডাকলেন, নরহরি! নরহরি ছায়ার মতো এগিয়ে এসে বলল, চেঁচাবেন না পাঁচুবাবু, একদম স্পিকটি নট। কিছু পেলেন? এই যে। দুলালবাবু ঝাঁটা গাছটা এগিয়ে দিলেন। পাঁচু চাপা গলায় বলল, পেতল কাঁসা দেখুন, ঝাঁটা দিয়ে কোন কচু হবে? দুলালবাবু মাথা নেড়ে ফের চারদিক খুঁজতে লাগলেন, কিন্তু খিদের চোটে
পেট এমন চুইচুই করছে যে দুলালবাবু আর থাকতে পারলেন না। এ ঘর ও ঘর ঘুরে খাবার খুঁজলেন খানিক, তারপর সামনের সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেন। হঠাৎ তার নাকে বেশ ভালো ভালো খাবারের গন্ধ আসতে লাগলো। গন্ধ অনুসরণ করে তিনি একটা ঘরে এসে ঢুকলেন। তারপর আলো জ্বালালেন। খুঁজতে খুঁজতে একটা জালের আলমারির মধ্যে বাটিতে ঢাকা মেলা খাবার দেখে তার চোখ চকচক করতে লাগলো। দুলালবাবু ৩-৪টে বাটি বের করে নিলেন। তারপর চেয়ার টেবিলে বসে মহানন্দে খেতে শুরু করে দিলেন। হঠাৎ দরজার কাছে একটা শব্দ হলো। দুলালবাবু তাকিয়ে দেখলেন একটা লোক দাঁড়িয়ে আছে। দুলালবাবু লোকটাকে গ্রাহ্য না করে খেয়ে যেতে লাগলেন। নন্দবাবু রান্নাঘরে এত রাতে কাউকে দেখবেন বলে আশা করেননি। মনে তারও ভয়, চুরি করে খেতে এসে ধরা পড়লে কেলেঙ্কারির এক শেষ। কিন্তু উকি না দিয়েও পারেননি। এত রাতে চোর টোর কেউ যদি ঢুকে পড়ে থাকে তাহলে তো মুশকিল। নন্দবাবু চোরকেও কিছু কম ভয় পান না। চোরেদের ধর্মবোধ নেই, মায়াদয়া নেই, বিপদে পড়লে তারা খুন জখমও করে থাকে বলে তিনি শুনেছেন। তাই খুব সাবধানে দেওয়ালের আড়াল থেকে উকি মেরে দেখে নিলেন ভিতরে লোকটা কে। যা দেখলেন তাতে তার চক্ষু স্থির হয়ে গেল। ঝুলে পড়ল চোয়াল। হাঁ মুখের মধ্যে একটা উড়ন্ত মশা ঢুকে চক্কর খেতে লাগলো। স্বপ্ন দেখছেন নাকি? দুলাল স্যার এত রাতে তাদের রান্নাঘরে ঢুকে খাচ্ছেন, এ তো পৃথিবীর অষ্টম আশ্চর্যের ঘটনা। এখানে বলে রাখা ভালো, দুলাল স্যারকে যে ভুবন রায় ল্যাবরেটরির কাজে লাগিয়েছেন এটা নন্দবাবুর জানা ছিল না। জানা অনেকেরই ছিল না, কারণ ভুবন রায় যখন যা খুশি তাই করতে ভালোবাসতেন, কাউকে কিছু জানানোর দরকার আছে বলে মনে করতেন না। নন্দবাবু চোখ কচলালেন, নিজের গায়ে চিমটি কাটলেন। তারপরও তাকিয়ে দেখলেন সেই একই দৃশ্য। দুলালবাবু খাচ্ছেন, এবং পরিমাণটাও ফেলনা নয়। এরকম রোগা মানুষ অতটা বিরিয়ানি বা মাংস কি করে খাবেন সেটাও একটা মস্ত প্রশ্ন। এই প্রশ্নটা মাথায় উকুনের মতো কুটকুট করতে থাকায় নন্দবাবু ভারী ভাবিত হয়ে মাথা চুলকোতে গেলেন। ফলে কনুইয়ের ধাক্কায় দরজাটা খচাং করে নড়ে উঠল এবং দুলালবাবু তার দিকে একবার চেয়ে তাচ্ছিলের ভঙ্গিতে চোখটা সরিয়ে নিয়ে ফের খেয়ে যেতে লাগলেন। ছাত্র বয়সে নন্দবাবু দুলালবাবুর কাছে পড়েছেন। নন্দবাবু ছাত্র হিসেবে তেমন সুবিধে ছিলেন না, তার ওপরে বাঁদর ছেলে বলে নামডাকও ছিল। দুলালবাবুর হাতে বিস্তর চড়চাপড়ার বেত খেয়েছেন এককালে। ভারী রাগী লোক। এখনও দুলালবাবুর প্রতি সেই ভীতিটা তার রয়ে গেছে। কিন্তু দৃশ্যটা স্বপ্ন না বাস্তব, তার একটা ফয়সলা হওয়া দরকার কি না। তাই নন্দবাবু খুব কষে গলা খাঁকারি দিয়ে মৃদু স্বরে অতিশয় বিনয়ের সঙ্গে বললেন, ইয়ে। দুলালবাবু বিরিয়ানির ভেতর থেকে একটা মোটা হাড় খুঁজে পেয়ে আরামে চিবোতে চিবোতে একবার তার দিকে চেয়ে দেখে নিলেন, কিন্তু কোনো কথা বললেন না। ইয়ে তো কোনো প্রশ্ন নয় যে জবাব দিতেই হবে। নন্দবাবু ফের মাথা চুলকোলেন এবং আরেকটু সাহস সঞ্চয় করে বললেন, স্যার ভালো আছেন তো? দুলালবাবু এ কথাটারও জবাব দিলেন না। ফুলকপির রোস্টটা আজ খুব উতরেছে। এক কামড় খেয়েই তার চোখ বুজে এলো আরামে। নন্দবাবু এবার ঘরের মধ্যে সাহস করে ঢুকলেন। তারপর একগাল হেসে বললেন, স্যারের দেখছি বেশ খিদে পেয়েছে। দুলালবাবু এবার লোকটার দিকে বিরক্তির সঙ্গে চেয়ে বললেন, চুপ করে বসো, খাওয়ার সময় কথা টথা বলতে নেই। নন্দবাবু মাথা নেড়ে গম্ভীরভাবে বললেন, বটেই তো, বলে সামনেই খুব সাবধানে বসলেন। স্যারের সামনে জীবনে কখনো চেয়ারে বসেননি, তবে এখন বয়স টয়স হয়েছে তাই বসলেন। বসে চোখের পাতা ফেলতে পারলেন না। দুলাল স্যার অন্তত আধ সের মাংস আর সের টাক বিরিয়ানি সার্ভ করে দিয়েছেন, অন্যান্য উপকরণও সেই পরিমাণে। সবশেষে উনি জমাটি এক জামবাটি ভর্তি পায়েস খুবই স্নেহের সঙ্গে কাছে টেনে নিতেই নন্দবাবু মুখ থেকে বেরিয়ে গেল, বাহ। দুলালবাবু ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, তুমি কে? নন্দবাবু একটু ভ্যাবাচাকা খেয়ে গেলেন। দুলালবাবুর তাকে না চেনার কথা নয়। দিন তিনেক আগেও বাজারে দেখা হয়েছে। দুলালবাবু উবু হয়ে বসে মন দিয়ে কী বাজছিলেন। নন্দবাবুকে দেখে বলে উঠলেন, কিরে হনুমান, আঁক টাক ঠিক মতন কষছিস তো? নন্দবাবুর আর আঁক কষার দরকার নেই, কিন্তু সে কথা সেদিন আর বলতে সাহস হয়নি। তাই কদিনেই এমন কি হলো যে দুলাল স্যার তাকে চিনতে পারছেন না? নন্দবাবু ফের মাথা চুলকে বললেন, আমি নন্দ স্যার।
আমাকে চিনতে পারছেন না? দুলালবাবু ভ্রু কুঁচকে নন্দবাবুর মুখের দিকে চেয়ে বললেন, নন্দ? হ্যাঁ স্যার, নন্দলাল রায়। দুলালবাবু মাথা নেড়ে বললেন, বাহ, নামটা তো বেশ। তা কত দাম পড়ল? নন্দবাবু অবাক হয়ে বললেন, কিসের দাম? নামটা তো কিনতে হয়েছে রে বাপু। আমি পাঁচু নামটা কিনেছি 5 টাকায়। লোকটা ভালো, ইচ্ছে করলে আরও বেশি চাইতে পারত। নন্দবাবু মাথা মুন্ডু কিছু বুঝতে না পেরে বললেন, নাম কিনেছেন? না কিনে করি কি বলো? নাম ছাড়া কি কাজ চলে? কেন স্যার, আপনার নাম তো দুলাল সেন। দুলাল সেন? আমার নাম আবার কবে দুলাল সেন ছিল? ছিল কেন স্যার, এখনও আছে। আপনি তো জলজ্যান্ত দুলাল সেন। দুলালবাবু একটু ভাবলেন, তারপর পায়েসের বাটি থেকে এক খাবলা তুলে খেতে খেতে বললেন, তা সেটা আগে বলতে হয় তো। 5-5টা টাকা গচ্চা দিয়ে একটা নাম কিনে ফেলেছি, সেটা তো আর ফেলে দিতে পারি না। তুমি বরং দুলাল সেন নামটা নিজে কিনে নাও। ওই 5টা টাকাই দিও, প্রতি অক্ষরে 1 টাকা করে, জলের মতো সোজা হিসেব। নন্দবাবুর সন্দেহ হলো, দুলালবাবুর মাথার একটু গন্ডগোল দেখা দিয়েছে। এরকম হতেই পারে। দুলালবাবু সারা জীবন কেবল আঁক কষে গেছেন কিনা, আর ঝুড়ি ঝুড়ি বিজ্ঞানের বই পড়েছেন কিনা। অত বই পড়লে আর আঁক কষলে মাথা খারাপ হতেই পারে। নন্দবাবু দুঃখিতভাবে জিভ কেটে একটু চুকচুক করে বললেন, আহা। দুলালবাবু এবারও ভ্রু কুঁচকে নন্দবাবুর দিকে চাইলেন, তারপর বললেন, তাহলে কিনছো? নন্দবাবু মাথা চুলকে বললেন, আমার তো নাম একটা আছে স্যার। একটা থাকতে আরেকটা নাম কেনা কি উচিত হবে? তোমার নামটা যেন কি বললে? আগে নন্দদুলাল রায়। নাক কুঁচকে দুলালবাবু বললেন, বাজে নাম, বিশ্রী নাম, পচা নাম। দুলাল সেন নামটা কত সুন্দর বলো তো। তোমাকে বেশ মানাবেও। হে, সস্তায় দিচ্ছি, নিয়ে নাও। নন্দবাবু সাধারণত কারোর সঙ্গে রঙ্গরসিকতা করেন না, তাদের মনটা লঘু হয়ে যায়। তবু এখন কেমন যেন একটু রসিকতা করার লোভ সামলাতে পারলেন না। বললেন, আগে সস্তায় কোথায়, বেজায় আকড়া। প্রতি অক্ষর 10 পয়সা করে পাওয়া যায়। দুলালবাবু হা করে চেয়ে থেকে বললেন, বলো কি? নরহরি যে বলল অক্ষরে 1 টাকা করে। নরহরি কে স্যার? সে আমার সাকরেত, বাইরে দাঁড়িয়ে আছে। কিসের সাকরেত? আমরা চুরি করতে বেরিয়েছি, খুব ভালো কাজ, সোজাও বটে। নন্দবাবু চোখ গোল করে বললেন, চুরি? দুলালবাবু একগাল হেসে বললেন, খুব সোজা কাজ। লোকের বাড়ি ঢুকে সব জিনিসপত্র চুপি চুপি সরিয়ে ফেলতে হয়। সেগুলো নরহরি বেচে পয়সা এনে দেবে। তুমিও আমাদের সঙ্গে নেমে পড়ো কাজে। চুরি করলে বুদ্ধি বাড়ে, সাহস বাড়ে, প্রত্যুৎপন্নমত্তিত্ব বাড়ে, চোখ কান নাক সব সজাগ হয়। চুরির মতো জিনিস নেই। বলেন কি স্যার? এই যে ভূতের মুখে রাম নাম, তার মানে কি? আপনি তো খুব সাধু লোক ছিলেন। 25 বছর আগে কার থেকে যেন একটা পোস্টকার্ড ধার করে বাবাকে চিঠি লিখেছিলেন। 25 বছর ধরে সেই পোস্টকার্ডের জন্য আপনার মানসিক যন্ত্রণা হতো। পরে সেই লোকটার ছেলেকে খুঁজে বের করে একটা পোস্টকার্ডের ধার শোধ করেছিলেন। এই গল্প আপনি নিজেই আমাদের বলেছিলেন। দুলালবাবু দ্রুত বেগে জমাট পায়েস খেতে খেতে ভারী আরাম বোধ করতে করতে বললেন, পোস্টকার্ড? সেটা কি জিনিস বলো তো? নন্দবাবু খুবই হতাশ হয়ে দুলালবাবুর দিকে চেয়ে রইলেন। দুলালবাবু পায়েসের বাটি শেষ করে একটা ঢেকুর তুলে বললেন, বাহ, দিব্যি খাওয়া হলো। এবার কাজ। কি কাজ স্যার? বাসনপত্রগুলো সব চুরি করতে হবে যে, আর গয়নাগাটিও। চলো তো ছোকরা, আমার সঙ্গে একটু হাত লাগাবে। নরহরি বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। নন্দবাবু হাসবেন কি কাঁদবেন তা বুঝতে পারলেন না। স্তম্ভিত হয়ে বসে রইলেন। দুলাল সেন তার চোখের সামনেই বাসনপত্রগুলো গুছিয়ে পাঁজা করে নিয়ে বেরিয়ে গেলেন। বলে গেলেন, এগুলো চালান করে দিয়েই ফের আসছি। এ বাড়িতে দেখছি মেলাই জিনিস। দুলালবাবু খোলা জানলার কাছে এসে আহ্লাদের গলায় ডাকলেন, নরহরি। সঙ্গে সঙ্গে জানলায় পাঁচুর ছায়া উদয় হলো। এই যে ধরো, আরও জিনিস আছে। পাঁচু বাসনগুলো নিয়ে খুশি হয়ে বলল, বড্ড সময় নিচ্ছেন যে পাঁচুবাবু, আরও একটু তাড়াতাড়ি করলে হয় না? দুলালবাবু হেসে বললেন, খাচ্ছিলুম তো, বেশ খাওয়া হলো। তাও তাড়াতাড়ি হতো, একটা লোক এসে খামোখা নানা কথা জুড়ে দিল। আঁতকে উঠে পাঁচু বলল, লোক?
বলেন কি? তাহলে তো ধরা পড়ে গেছেন। আরে না, তাকেও দলে ভিড়িয়েছি, সে এখন গয়নাগাটি নিয়ে আসছে। পাঁচু অবিশ্বাসের চোখে চেয়ে থেকে বলল, কাজটা ঠিক করেননি পাঁচুবাবু, চুরির সময় অন্যদিকে মন দিতে নেই। দুলালবাবু একটু লজ্জা পেয়ে বললেন, আচ্ছা, এবার মন দিয়েই চুরি করছি। পাঁচু বাসনগুলো নিয়ে গামছায় পোটলা বেঁধে ফেলল। তার মনে হলো এবারে সরে পড়াই বুদ্ধিমানের কাজ। লোকটা পাগল, ধরা পড়তে আর দেরি নেই। যা বাসনপত্র পেয়েছে পাঁচু তা বেচলে 40-50 টাকা হেসে খেলে হয়ে যাবে। বেশি লোভ করা ভালো নয়। পাঁচু বাসনের পোটলাটা পিঠে ফেলে রওনা দিল। আর হঠাৎ দুটো লোহার মতো হাত এসে পিছন থেকে জাপটে ধরল তাকে। আচমকা ধরা পড়ায় পাঁচু আতকে উঠেছিল ঠিকই, তবে বহুদিনের শিক্ষা এবং অভিজ্ঞতার ফলে ঘাবড়ে গেল না, চেঁচামেচিও করে উঠল না। শুধু বজ্র আটুনিতে কোক কোক করে কয়েকটা শব্দ বেরোলো মুখ থেকে। পাঁচু খুব বেকায়দায় পড়েছে বুঝতে পেরে অমায়িক হেসে মোলায়েম গলায় বলল, কে রে তুই দাদু ভাই? অমন করে কি ধরতে আছে রে? বুড়ো হয়েছি না, তার ওপর এই দেখ দাদু ভাই, তোর ঠাকুমা এক গাদা বাসন ঘাড়ে চাপিয়ে দিয়ে বলল, যাও বেয়াই বাড়ি পৌঁছে দিয়ে এসো। তা মাইল তিনেক পথ হেঁটে এই একটু জিরে নেব বলে ভাবছিলাম। পিছন থেকে যে সাপটে ধরে আছে সে এবার ক্রুদ্ধ গলায় বলল, তুমি একটা জোচ্চোর। পাঁচু জিভ কেটে বলল, ও কথা বলবেন না বাবু মশাই, এই ভোরবেলায় দেবতারা সব বেড়াতে বেরোন কি না, শুনে ফেলবেন, আর শুনলেই চিত্তির। সোজা স্বর্গে ফিরে গিয়ে আমার পুণ্যির খাতে যা জমা হয়েছিল সব ঢেড়া মেরে দেবেন। এই ভোরবেলাটায় তাই পাপ কথা বলতে নেই, পাপ কাজও করতে নেই। কিন্তু তুমি যে জোচ্চোর। পাঁচু চাপের চোটে দমসম হয়ে পড়েছিল। আর কয়েকবার কোঁক কোঁক শব্দ করে হাঁপাতে হাঁপাতে বলল, আগে আপনি যদি খুশি হন তাহলে বলি, আমি জোচ্চোরই বটে। এবারে ফাঁসটা একটু আলগা করুন, নাইলে যে খুনের দায় ধরা পড়বেন বাবুমশাই। নামের দাম অক্ষর প্রতি কত ঠিক করে বলো তো এবার বাছাধন। ভয়ের চোটে এতক্ষণ গলাটা চিনতে পারছিল না পাঁচু, যদিও চেনা চেনা লাগছিল। এবার চিনতে পেরে একগাল হেসে বলল, ও পাঁচুবাবু নাকি? তা এই তো এক পাঁজা বাসন গস্ত করলেন, দিব্যি হাত হয়েছে, এর মধ্যে হঠাৎ আবার মেজাজ বিগড়ল কেন? দুলালবাবু অত্যন্ত ক্রুদ্ধ গলায় বললেন, নন্দবাবু বলেছে নামের দাম প্রতি অক্ষরে 10 পয়সা, আর তুমি জোর চুরি করে নিয়েছো 1 টাকা করে। পাঁচু অত্যন্ত বিনয়ী গলায় বলল, নামের বাজার এ বেলা ও বেলা ওঠানামা করে, তবু বলি পাঁচুবাবু, উটকো লোকের কথায় না যাওয়াই ভালো। নন্দবাবুর নামের জানেনটা কি? আর নানান নামের নানান দর। পাঁচুর নামটা কি যেমন তেমন নাম নাকি? চন্দ্রবিন্দু থাকলে নামের দর একটু বেশি পড়েই যায়। দেখে আসুন না নামের বাজারটা, এবার যদি দয়া করে একটু ছাড়েন তো ভালো হয়। হাড়গোড় যে গুড়িয়ে গেল পাঁচুবাবু। দুলালবাবু ছাড়লেন, বললেন, তাহলে জোর চুরি করনি? জিপ কেটে পাঁচু বলল, আপনার সঙ্গে কি যে বলেন। জোর চুরি না করলে পালাচ্ছিলে কেন? চোখ কপালে তুলে পাঁচু বলল, পালাচ্ছিলুম? কখনো নয়, আমার 14 পুরুষের কেউ কখনো পালায়নি, একটু আলগা দিচ্ছিলুম আর কি। নন্দলাল যে বলল ওই যে লোকটা পালাচ্ছে, গিয়ে ধরুন। মহা মিথ্যেবাদী, যে নামের দাম নিয়ে জলঘোলা করে তাকে কি বিশ্বাস করতে আছে? আছে বলে হঠাৎ নন্দবাবু হাতে একটা লাঠি নিয়ে এগিয়ে এলেন। বাবা গো বলে পাঁচু দৌড়তে লাগলো, আর তার পিছু নিল নন্দবাবু। দুলালবাবু ঘটনার আকস্মিকতায় একটু ভ্যাবাচাকা খেয়ে গেলেন, কি করা উচিত তা বুঝতে পারলেন না। হঠাৎ তার মনে পড়ল মেলা কাজ বাকি, এখনও সোনা দানা গয়নাগাটি চুরি করা হয়নি, বাড়িটা ভর্তি কেবল জিনিসে। দুলালবাবু আবার জানলা দিয়ে ভেতরে ঢুকে পড়লেন। ঘণ্টাখানেকের মধ্যেই তিনি ঘর থেকে নানান জিনিস বের করে আনতে লাগলেন। জলের কুঁজো, কুলো, কৌটো, ছেঁড়া জুতো থেকে শুরু করে মগ বালতি কিছুই বাদ দিলেন না। দেখতে দেখতে জানলার বাইরে মেলা জিনিস তুপাকার হয়ে জমে উঠল। দুলালবাবু খুব খুশি হলেন, বাহ, চুরিটা দিব্যি জমে উঠেছে। দোতলায় উঠে তিনি যখন ভুবন রায়ের ঘরে হানা দিলেন তখন তিনি চুরির নেশায় হন্যে হয়ে উঠেছেন। ভুবন রায়ের ঘরে মেলাই জিনিস, তবে বেশিরভাগই বাজে জিনিস। দুলালবাবু অনেক জিনিস নিচে নামিয়ে আনলেন, তারপর তার নজর পড়ল ভুবন রায়ের লোহার আলমারিটার দিকে, কিন্তু আলমারি চাবি দেওয়া। দুলালবাবু গিয়ে ভুবন রায়কে ডাকাডাকি করতে লাগলেন, এই যে মশাই, ও দাদু, আলমারির চাবিটা একটু দিন তো, দেরি হয়ে যাচ্ছে যে।
ভুবন রায়ের ঘুম খুব গাঢ়, সহজে ভাঙে না, কিন্তু এত ডাকাডাকিতে মরাও উঠে বসে। দুলালবাবুকে দেখেই ভুবন রায় বললেন, কিছু আবিষ্কার করে ফেলেছেন নাকি? দুলালবাবু একগাল হেসে বললেন, কত কি, এর মধ্যেই, বলে ভুবন রায় তাড়াতাড়ি উঠে বসলেন। তা কি আবিষ্কার করলেন শুনি? দুলালবাবু খুব গম্ভীর হয়ে আঙুলের কর গুনে গুনে বলতে লাগলেন, প্রথমেই আবিষ্কার করলাম একটা ঝাঁটা, তারপর বিরিয়ানি, ফুলকপি পায়েস, তারপর জুতো, জামা, কৌটো। ভুবন রায় স্বপ্ন দেখছেন কিনা বুঝতে না পেরে নিজের গায়ে চিমটি কেটে নিজেই উহ করে উঠলেন। দুলালবাবু গম্ভীর হয়ে বললেন, এখন ওই আলমারির মধ্যে কি আছে সেইটাই আবিষ্কার করতে হবে, চাবিটা দিন তো। ভুবন রায় ভ্রুকুটি করে বললেন, আপনি কানে কম শোনেন জানতাম, কিন্তু এতটাই যে কম শোনেন তা জানা ছিল না তো। আমি আপনাকে বৈজ্ঞানিক আবিষ্কারের কাজে লাগিয়েছি, আর আপনি রাত দুপুরে আমার বাড়িতে ঢুকে ঝাঁটা জুতো আবিষ্কার করছেন। দুলালবাবু মাথা চুলকাতে লাগলেন। তার মাথাটা যেন কেমন ঝিমঝিম করছে। কানে কম শোনেন, অথচ তিনি তো দিব্যি শুনতে পাচ্ছেন। অথচ কথাটা তার মিথ্যে বলেও মনে হচ্ছিল না। কি যেন তার মনে পড়তে লাগলো অল্প অল্প করে। ভুবন রায় আবার ধমকে সুরে বললেন, ছি দুলালবাবু, আপনার কাণ্ডজ্ঞান যে এতটাই কম তা আমার জানা ছিল না। দুলালবাবুর মাথাটা খুব ঝিমঝিম করতে লাগলো। একটু আগেও আর একজন তাকে দুলালবাবু বলে ডেকেছিল বটে, নামটা তার চেনা চেনাও ঠেকেছে। আচমকাই দুলালবাবুর মাথাটা কেমন যেন বোঁ করে ঘুরে গেল। তিনি চোখে অন্ধকার দেখলেন, তারপর পড়ে গিয়ে জ্ঞান হারালেন। ওদিকে নন্দবাবু পাঁচুর পিছনে ছুটতে ছুটতে যেখানে এসে হাজির হলেন সেটা তাদের ভৌত ক্লাব। ক্লাবের পিছনে সেই ভাঙা বাড়ি, চারদিক ঝিমঝিম করছে, নির্জন। বুড়ো হলেও লোকটা যে বেশ জোরে দৌড়াতে পারে তাতে কোনো সন্দেহ নেই। আর নন্দবাবু নিজে যে এখনও ভালো রকমই দৌড়াতে পারেন তা তার জানা ছিল না। ভৌত ক্লাবের কাছে চোরটা গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিল। নন্দবাবু তাকে ডেকে বললেন, ওহে নরহরি, তোমার ভয় নেই, পালিও না। পাঁচু ওরফে নরহরি একটা গাছের আড়াল থেকে বলল, ভয় আছে কি নেই সেটা বুঝবো কি করে? নন্দবাবু খুশিয়াল গলায় বললেন, তোমার দৌড় দেখে আমি খুশিই হয়েছি। পাঁচু চাপা গলায় বলল, আগে কর্তা, আপনিও কিছু কম যান না। নন্দবাবু বললেন, হে হে, তা বলতে পারো বটে, দৌড়ঝাঁপে আমার কিছু এলেম ছিল এককালে, এখনও আছে। বলে বিগলিত মুখে পাঁচু শিশু গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। সে বুঝে গেছে আজ রাতে এ শহরে পাগলের সংখ্যা বেজায় রকমের বেড়ে গেছে। নন্দবাবু ভৌত ক্লাবের ভেজানো দরজাটা ঠেলে খুলে ফেলে বললেন, এসো, একটু জিরিয়ে নেওয়া যাক, বড্ড জল তেষ্টা পেয়েছে। পাঁচুরও যথেষ্ট ধকল গেছে, এই বয়সে এত হুটোপাটি কি সয়? সেও নন্দবাবুর পিছু পিছু ঘরে ঢুকে মেজের ওপর বসে পড়ল। নন্দবাবু মোমবাতি জ্বালালেন, তারপর কুজো থেকে জল নিয়ে খেলেন। তারপর পাঁচুর দিকে চেয়ে বললেন, এটা কিসের ক্লাব জানো? পাঁচু একগাল হেসে বলল, তার জানবো না, এ হলো ভুতুরে ক্লাব, ভৌত ক্লাব। ওই হলো, আপনারা সব সাঁঝের বেলায় এখানে বসে ভূত প্রেত নামানোর জন্য চেষ্টা করেন, তবে তারা নামেন না। নন্দবাবু মাথা নেড়ে দুঃখের সঙ্গে বললেন, ঠিকই বলেছ, আমাদের একজন তো ভূত দেখার জন্য কত চেষ্টাই করলেন, শালার কাছে তার মুখ দেখানোই ভার হয়েছে। পাঁচু খুব হাসলো, হাসতে হাসতেই বলল, আগে ভূতের কোনো অভাব নেই, চারদিকে মেলা ভূত। নন্দবাবু সোজা হয়ে বসে বললেন, বলো কি? পাঁচু গম্ভীর হয়ে বলল, আমরা হলুম তো রাতচরা মানুষ, নিশুতি রাতেই আমাদের কাজ কারবার শুরু হয় কি না, আমরা তো বিস্তর ভূত দেখতে পাই। নন্দবাবু সাগ্রহ হয়ে বললেন, কেমন? এই তো পরশুদিনই নিস্তারিণী ঠাকুমাকে দেখলাম কদমতলার বেলগাছ থেকে ঠ্যাং ঝুলিয়ে বসে আছেন। গতকালও বগলা দত্তের সঙ্গে দেখা, পুকুরে নেমে চান করছিলেন। তারপর ধরুন কুমোরপাড়ার মোড়ে যদি যান দেখবেন নথুমুচি বসে বসে জুতো সেলাই করছে, আর একটু দূরেই হাড়া নাপতে চুল ছাড়ছে। তারপর ধরুন এই ভৌত ক্লাবের পিছনেই তো গত 300 বছর ধরে হরিহর মিত্রমশাই বসবাস করে যাচ্ছেন। সেই চুনোট ধুতি, গোফে সেই তুরতুরে আতর, গিলে করা পাঞ্জাবি, 5 আঙুলে 5খানা আংটি, তেমনই দাপুটে মেজাজ। এখনও কথায় কথায় মোহর বকশিস দেন, আর চটে গেলে চাবুক। হ্যাঁ, তা দেখাতে পারো? সে আর শক্ত কি, তবে কি না। এখানেই অদ্ভুতুরের 3য় খণ্ডের ইতি। আগামী সপ্তাহে নিয়ে আসবো 4র্থ খণ্ড। নমস্কার।